রেকর্ড দিচ্ছি আজকে রেকর্ডটা ইনশাল্লাহ দিয়ে দেবো। আচ্ছা, এইখানে দেখো, একই হচ্ছে সেন্টেন্স আমরা কয় ভাবে লিখেছি। প্রথমে কি লিখেছি? আমি ইফতারি খাই। তারপর কি লিখেছি? আমি ইফতারি খাচ্ছি। তারপর কি লিখেছি? আমি ইফতারি খেয়েছি। তারপর কি লিখেছি? আমি ইফতারি খেয়েছিলাম। তারপর আমি ইফতারি খাবো, তাই না? আজকে তো খাওয়া হয়ে গেছে অলরেডি। আজকে আমরা খেয়ে ফেলেছি, তাই না? অলরেডি, তার মানে আমি ইফতারি খাবো। এইটা যদি এখন বলি আমি ইফতারি খাবো, তাহলে এইটা আমাদের কালকের জন্য নির্ধারণ থাকবে, তাই না? যদি বলি আমি ইফতারি খাবো, তাহলে এটা আমার কালকের জন্য নির্ধারিত হবে, কারণ সেই কালকেরটা আসেনি, আর আজকে অলরেডি খেয়ে ফেলেছি। আমি কেন এগুলো দেখাচ্ছি? এই যে খাই, খাচ্ছি, খেয়েছি, খেয়েছিলাম, খাবো, এগুলো সবগুলোই একটা ক্রিয়া, না? ইংলিশে যাকে আমরা ভার্ব বলি, তাই না? ইংলিশে যাকে আমরা ভার্ব বলি, বাংলায় সেটা হচ্ছে ক্রিয়া। এই যে এই এই ওয়ার্ডটা দ্বারা আমরা হচ্ছে আমাদের বিভিন্ন সময়ের কথা বর্ণনা করতেছি, রাইট? তাহলে প্রথমত এগুলো হচ্ছে বাংলায় ক্রিয়া, যেহেতু বাংলায় লিখেছি এটাও বলতেছি, বাংলায় ক্রিয়া বা কাজ, আর ইংলিশে এটাকে ভার্ব বলে। তাহলে আমরা গত ক্লাসে পড়েছিলাম তিনজন, তাসফিয়া, আয়া, তার হচ্ছে আফরা, ভালোভাবে দেখো। আমরা গত ক্লাসে আমরা আমাদের হচ্ছে মূল টপিকসটা হচ্ছে টেন্স, তাই না? টেন্স। আমরা কি বলেছিলাম? এই যে আমরা এই সেন্টেন্স গুলোতে দেখতেছি খাই, খাচ্ছি, খেয়েছি, খেয়েছিলাম, খাবো, এই শব্দগুলো দ্বারা, এই ভার্বগুলো দ্বারা আমাদের এই হচ্ছে ভার্বের কাজটা আমরা কখন কখন সম্পূর্ণ করেছি, কখন সম্পূর্ণ করব, একটা সময় নির্ধারণ করে দিচ্ছে, তাই না? আমি ইফতারি খাই, আমি ইফতারি খাচ্ছি, আমি খেয়েছি, অলরেডি খেয়ে ফেলেছি, আমি খাচ্ছি, এখন খাচ্ছি, আমি খেয়েছিলাম, খেয়েছিলাম, তুমি খেয়েছিলে, এখন খাচ্ছ না, আবার আমি ইফতারি খাবো। তাহলে এক একটা ভার্বের হচ্ছে আহ এক একটা ভার্ব এখানে, এক একটা ভার্ব এক এক ভাবে আমরা দেখতে পাচ্ছি, এবং এই ভার্বটা আমাদের সময় নির্ধারণ করতেছে। কি নির্ধারণ করতেছে? সময়, টাইম, টাইম নির্ধারণ করতেছে, তাই না? তাহলে আমরা কি পড়েছিলাম? আমরা টেন্স, তাহলে এইটা দ্বারা, এই সেন্টেন্সগুলো দ্বারা আমি তোমাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি যে টেন্স আসলে কি। টেন্সটা হচ্ছে ভার্ব বা কাজের বিভিন্ন সময় বা টাইম নির্ধারণ করে, সেটাকেই হচ্ছে আমরা টেন্স বলি, সেটাকেই আমরা টেন্স বলি। এইখানে এই বাক্যগুলো দ্বারা আমি যখন বলছি আমি ইফতারি খাই, আমি রেগুলারলি খাই। আমি যখন বলছি আমি ইফতারি খাচ্ছি, আমি এই মুহূর্তে খাচ্ছি, কন্টিনিউ করতেছি খাওয়া। আমি ইফতারি খেয়েছি, অলরেডি আমি খেয়ে শেষ করে ফেলেছি। আমি খেয়েছিলাম, আমি খেয়েছিলাম, এখন খাচ্ছি না, আমি এটা বলতেছি। আমি ইফতারি খাবো মানে আমি পরে খাবো। তাহলে এক একটা দ্বারা এক এক রকম আমাদের অর্থ প্রকাশ করছে। কোনোটা বোঝাচ্ছে এই মুহূর্তে খাচ্ছি, প্রেজেন্ট বোঝাচ্ছে। কোনোটা আবার খেয়েছি, সেটা হচ্ছে খেয়েছিলাম, সেটা হচ্ছে পাস্ট বোঝাচ্ছে। আর কোনোটা হচ্ছে খাবো, সেটা ফিউচার বোঝাচ্ছে, তাই না? তাহলে আমাদের হচ্ছে আমাদের আহ, মূলত যে কোনো সময়, ভার্বের যে কোনো সময়, আমি এই যে এটা ভার্ব, এ ধরনের অনেক ভার্ব আমরা জানি, তাই না? অ্যাকশন ভার্ব অনেকগুলো আমরা জানি। মূলত আমরা এই ভার্বগুলো দিয়ে আমাদের প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার, এই তিনটা মুহূর্তকে বোঝায়। এই তিনটা মুহূর্তকে বোঝায় মূলত আমাদের হিউম্যান বিং, মানুষের জীবনে মূলত তিনটা সময় থাকে, তিনটা সময়। প্রথম থাকে বর্তমান, তারপরে থাকে, সরি, প্রথম থাকে অতীত, তারপরে বর্তমান, তারপরে থাকে ভবিষ্যৎ, তাই না? আমাদের নিজের জীবনের কথা চিন্তা করো দেখি, আমরা যে আমাদের সময়গুলো প্রতিদিনও ব্যয় করতেছি, এই সময়গুলোকে আমরা কয়টা রূপে প্রকাশ করি? একটা বর্তমান, একটা অতীত, আর একটা ভবিষ্যৎ, এই তিনটা রূপে, না? এর বাইরে কি আমরা কোনো সময় বর্ণনা করতে পারি?
পারি না তো, তাই না? আমরা প্রেজেন্টে থাকি। আমরা এখন ক্লাস করতেছি, এটা আমাদের প্রেজেন্ট টাইম। আমরা গত ক্লাস করেছি, সেটা আমাদের পাস্ট টাইম ছিল। আর আমরা আবার ক্লাস করব, সেটা আমাদের ফিউচার টাইম। তাহলে মানুষের জীবনের মানে মূলত আমরা যে জীবন পার করতেছি প্রতিনিয়ত, এই সময়টাকে আমরা মূলত তিনটা ভাগে ভাগ করি: একটা প্রেজেন্ট, একটা পাস্ট, আর একটা হচ্ছে ফিউচার। এই মানে জীবন রিলেটেড করে আমরা ভাবলে বিষয়টা ইজি হয়ে যায়। এখন টেন্সটা আমি কি বললাম? তাহলে টেন্স হচ্ছে কাল, তাই না? টেন্স হচ্ছে কাল। তাহলে এই কালটা আমরা কি দিয়ে প্রকাশ করি? ওই যে আমাদের ভার্ব দিয়ে প্রকাশ করি। কি দিয়ে প্রকাশ করি বলো সবাই? ভার্ব দিয়ে, আমাদের কাজ দিয়ে প্রকাশ করি, তাই না? ওই যে আমাদের কাজ দিয়ে আমরা ওই, এই যে আমাদের তিনটা কাল আছে আমাদের জীবনে, আমাদের হচ্ছে তিনটা টেন্স আছে: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এই তিনটা টেন্সকে মূলত আমরা আমাদের ভার্ব দিয়ে প্রকাশ করি, আমাদের কাজ দিয়ে। আমি যখন দৌড়াই সেটা রান, রান একটা হচ্ছে ভার্ব। আমি যখন খাই সেটা ইট, ইট হচ্ছে একটা ভার্ব। এই ইটটা আমরা কখন খাই, কখন খেয়েছি, কখন খেয়েছিলাম, কখন খাবো, কখন দৌড়াই, কখন দৌড়িয়েছিলাম, কখন দৌড়াবো, এই যে ভার্বগুলো আমরা বিভিন্ন রূপে বলি, মূলত মূলত এই তিনটা টেন্সের উপর সেই ভার্বগুলো নির্ভর করে। এই জন্য বলেছে যে ভার্ব অথবা কাজের সময় বা টাইমকে আমরা টেন্স বলতেছি। তাহলে আমাদের টেন্সের ইয়েটা আমরা আরেকবার একটু দেখি। এতক্ষণ আমরা আমাদের লাইফে এটা অ্যাড করলাম। এখন গ্রামারের ভাষায় যেটা আগে বলেছিলাম তোমাদেরকে, যে কোনো কাজ করার সময় ভার্বের যে কাজ সম্পন্ন হওয়ার সময়, ওই যে আমি খাই, আমি খেয়েছি, মানে অলরেডি খেয়ে ফেলেছি, তাই না? এই জন্য ভার্বের কাজের মানে যে ওই সময়টা যে কাজটা সম্পন্ন হচ্ছে, তুমি এখন ক্লাস করতেছো, এটা তোমার একটা ক্লাস করাটা সম্পন্ন হচ্ছে, তাহলে এইটা হচ্ছে আমাদের টেন্স। এই জন্য বলছে ভার্বের কাজ সম্পূর্ণ হওয়ার সময়টাকে টেন্স বলে, সময়টাকে টেন্স বলে। এখন এই টেন্সটাকে মূলত আমাদের তিনটা ভাগে ভাগ করেছি। কি কি ভাগে ভাগ করেছি? প্রেজেন্ট টেন্সকে পাস্ট টেন্স, পাস্ট সরি প্রেজেন্ট টেন্সে, পাস্ট টেন্সে, আর ফিউচার টেন্সে। ওই যে আমরা বললাম না, আমাদের পুরো লাইফটা এই তিনটা টেন্সের উপরেই নির্ভর। বুঝতে পেরেছো সবাই? আমাদের মানুষের জীবনের পুরো যে সময়টা আমরা অতিবাহিত করতেছি, মূলত আমাদের এই জীবনের সময়টাই হচ্ছে এই তিনটা টেন্সের উপর নির্ভর করে: একটা প্রেজেন্ট টেন্সে, একটা পাস্ট টেন্সে, একটা ফিউচার টেন্সে। মানুষ হিসেবে তোমরা যখন হচ্ছে ক্লাস ওয়ানে ছিলে, যখন ক্লাস ওয়ানে ছিলে, এখন তো নাই, তাই না? এখন তোমরা কেউ আছো টুয়ে, কেউ আছো থ্রিতে, এটা তোমাদের প্রেজেন্ট, তাই না? আর যখন ওয়ানে ছিলে, তখন সেটা হয়ে গেছে তোমাদের পাস্ট। এবার পরের ক্লাসে যে উঠবে, কেউ ফোরে, কেউ ফাইভে উঠবে, তাহলে সেটা হয়ে যাবে তোমাদের ফিউচার। তাহলে দেখো, আমাদের টোটাল যে আমাদের লাইফের যে সময়টা আল্লাহ তাআলা আমাদের তিনটা টেন্সের উপর ভাগ করে দিয়েছে, তিনটা টেন্সে ভাগ করে দিয়েছে। তো এইটা হচ্ছে আমরা আমরা মূলত হচ্ছে এইটাই হচ্ছে আমাদের টেন্স। এই তিনটা টেন্সের উপর নির্ভর করে, এই তিনটা টেন্স বুঝে আমরা বাকি যে হচ্ছে টেন্সগুলোর প্রকারভেদ আছে সেগুলো শিখবো। ঠিক আছে? এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? এই যে আমি খাই, এটা আমার প্রেজেন্ট, প্রেজেন্ট এই সময়ের কথা বর্ণনা করতেছে। আর যেটা পাস্ট টেন্স, আমি খেয়েছিলাম। এখানে একটা জিনিস খেয়াল করো, তাসফিয়া, আয়াত, মারোয়া আর হচ্ছে আফরা, খেয়াল করো। এখানে খেয়াল করো, প্রেজেন্ট টেন্সে এখানে কিন্তু আই ইট আছে, পাস্ট টেন্সে যে কিন্তু এটা পরিবর্তন হয়ে গেছে, আই এইট হয়ে গেছে। এবং ফিউচার টেন্সে যে এখানে উইল অ্যাড হয়েছে, এরপর আমাদের প্রেজেন্ট ফর্মটাই অ্যাড হয়েছে। দ্যাট মিনস এই ফর্মটা আমাদের ফিউচার টেন্সে যে চেঞ্জ হবে না, কিন্তু সাবজেক্টের পর উইল অ্যাড হবে। উইল, আই উইল ইট, আমি খাবো। একইভাবে দেখো, রান, র্যান, কুক, কুকড, স্লিপ, স্লিপড, রাইট, রোড, রিড, read, sing, sang, cry,
ক্রাইড, লাভ, লাভ, গো, ওয়েন্ট। এই সবগুলো আমাদের অ্যাকশন ভার্ব। আমরা অ্যাকশন ভার্ব পড়েছিলাম পার্টস অফ স্পিচ এর সময়, রাইট? আমরা অ্যাকশন ভার্ব পড়েছিলাম পার্টস অফ স্পিচ এর সময়। দ্যাট মিনস তোমাদের হচ্ছে টেন্সের সাথে সাথে এই যে আমাদের অ্যাকশন ভার্বগুলো চেঞ্জ হচ্ছে, এটাও কিন্তু আমাদের পড়তে হবে। হ্যাঁ, অলরেডি আজকে আমাদের সেশনটা আছে, এগুলো তোমাদেরকে পড়াবো। তো এ পর্যন্ত আমি তোমাদেরকে বোঝালাম। দেন এই ফিউচারে এসে আমাদের কি হয়? উইল অ্যাড হয়। উইল, আমি খাবো, আমি খাবো, আমি লিখবো, আই উইল রাইট। তখন আমাকে এভাবে বলতে হবে। সবাই, এভরিবডি, লুক অ্যাট দ্য স্ক্রিন। এখানে দেখো, এই জিনিসগুলো হচ্ছে ইট, এইট, রান, র্যান, চেঞ্জ হয়ে যাচ্ছে না? স্লিপ, স্লেপ্ট, রাইট, রোড, চেঞ্জ হয়ে যাচ্ছে, পুরোটাই চেঞ্জ হচ্ছে। কিন্তু এই জায়গাটা দেখো, এই জায়গাটা দেখো, এগুলো কোনোটাই চেঞ্জ হচ্ছে না, কিন্তু খুব খুব থেকে যাচ্ছে। শুধু অ্যাড হচ্ছে কি? ইডি। শুধু কি অ্যাড হচ্ছে? ইডি। যখন যখন হচ্ছে আমাদের এই ভার্বগুলোর সাথে এই প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট থেকে পাস্ট করার সময় ইডি যোগ করতে হবে যে ভার্বগুলোতে, এগুলোকে বলে রেগুলার ভার্ব। কি বলে বলো তো? সরি, হ্যাঁ, রেগুলার ভার্ব। রেগুলার। তাহলে কি মনে রাখবে এখানে? যেই এখানে যেই যেই ওয়ার্ডগুলো, যেই ভার্বগুলোর সাথে ইডি যোগ করে পাস্ট করতে হচ্ছে, সেগুলো হচ্ছে রেগুলার ভার্ব। আর যেগুলো করতে হচ্ছে না, সেটা হচ্ছে ইরেগুলার ভার্ব। ইরেগুলার আর রেগুলার। এখানে দেখো, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এখানে এইখানে হচ্ছে আমাদের হচ্ছে এই যে ভার্ব টু বি, ভার্ব টু ডু, আমরা কিন্তু পড়েছিলাম, মনে আছে জুনেরা? ভার্ব টু বি, ভার্ব টু ডু, ভার্ব টু হ্যাভ, এগুলো পড়েছিলাম, মনে আছে? সবাইকে পড়িয়েছি। ভার্ব টু বি হচ্ছে আমি, যার। আর ভার্ব টু ডু কি? ডু, ডাজ, ডিড, এগুলো। কিন্তু প্রেজেন্ট ফর্মে, প্রেজেন্ট ফর্মে হচ্ছে এগুলো হচ্ছে আমাদের ভার্ব টু বি আমি, যার। আর ভার্ব টু ডু, ডু, ডাজ, এগুলো লাগে প্রেজেন্ট ফর্মে। প্রেজেন্ট ফর্মে এগুলো লাগে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট সেশন। এই জায়গাটা খুব ভালো করে দেখো, ঠিক আছে? এখন দেখো, আমরা কিন্তু এতক্ষণ পড়েছি আই ইট, আই অ্যাট, এইভাবে পড়েছি, তাই না? আমি খাই, এটা দিয়ে আমি একটা প্রেজেন্ট টেন্স বুঝালাম তোমাদেরকে, ঠিক আছে? কিন্তু এইটাকে যখন তুমি বলবে যে আমি খাই না, তখন কি বলবে? আমি খাই, এটা প্রেজেন্ট টেন্স। যখন তুমি বলবে আমি খাই না, তখন কি বলবে সামারা? I do not don't eat. ইয়েস, তুমি এখানে কি একটা বললে? এখানে বললে তুমি আই ডো ডু নট ইট। Do not আমি eat. খাই না, আই ডু নট ইট। এখানে তাহলে আমাদের প্রেজেন্ট ফর্মে যখন আমরা খাই, আমি খাই, তখন প্রেজেন্ট ফর্ম আমরা জানতেছি আই ইট। যখন আমি খাই না, তখন এক্সট্রা ভাবে আমাদের কিন্তু ডু নট অ্যাড করতে লাগতেছে, তাই না? এখানে আমাদের এই যে ভার্ব টু ডুটা আসতেছে। সো এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আছে, একটু দেখো খেয়াল করে। যখন কিন্তু এটা খায়, যায়, দৌড়ায়, সেক্ষেত্রে শুধু ডু নট হচ্ছে। এখন বলো তো, এইখানে আমি একজন স্টুডেন্ট, আমি একজন ছাত্র, সেক্ষেত্রে সুচিস্মিতা বলো তো, আমি একজন ছাত্র নয়, তাহলে কি হবে? I'm not a student. আম নট এ স্টুডেন্ট, দ্যাট মিন্স এম এর পর আমাকে নট বসাইতে হয়েছে, তাই না? আমাকে এম Yes, এর পর নট বসাইতে হয়েছে। দ্যাট মিন্স এইখানে একটা জিনিস সবাই খেয়াল করো, এভরিবডি। এই যে আমাদের এখানে স্টুডেন্ট আছে, টিচার আছে, পলিটিশিয়ানস আছে, এগুলো কি? অরণ্য বলো তো, এগুলো কি? এই যে স্টুডেন্টস, টিচার, পলিটিশিয়ানস, এগুলো কি বাবা? ইয়েস, এগুলো হচ্ছে নাউন। এখানে কিন্তু আমরা কোনো ধরনের ইট, রান, গো, ড্রো, স্লিপ, এগুলো কোনো অ্যাকশন ভার্ব এই সেন্টেন্সগুলোতে দেখতেছি না, তাই না? কোনো ধরনের অ্যাকশন ভার্বস এখানে নেই।
তার মানে এই সেন্টেন্সগুলোকে আমরা বলবো নন ভার্ব, আর এগুলোকে বলবো ভার্ব সেন্টেন্স। এগুলো হচ্ছে ভার্ব যুক্ত সেন্টেন্স, আর এগুলো হচ্ছে নন ভার্ব সেন্টেন্স। ভার্ব যুক্ত সেন্টেন্সেই শুধুমাত্র ডু নট ডাজ নট হয়, কিন্তু যেগুলো নন ভার্ব সেন্টেন্স, অর্থাৎ এখানে নাউন থাকবে, এম ইজ আর এর পর নাউন অথবা অ্যাডজেক্টিভ এগুলো থাকবে, কিন্তু এই অ্যাকশন ভার্বগুলো থাকবে না। সেক্ষেত্রে আমরা এম ইজ আর এর পর নট বসাইতে পারি। এগুলো প্র্যাকটিস আছে, ডোন্ট ওরি। এখানে আমরা যতটুকু বোঝার শুধু বুঝে নেই, যতটুকু আমরা বুঝতে পারছি শুধু সেটা বুঝে নেই, এরপর প্র্যাকটিসে গেলে তোমরা সেগুলো ভালোভাবে আরো ক্লিয়ার হবে তোমাদের। সো আমরা এখানে প্রেজেন্ট ফর্মে কি কি পাবো? আমরা ভার্ব টু এর am is are পাবো, এবং ভার্ব টু ডু এর হচ্ছে ডু ডাস পাবো। ঠিক আছে? যখন তোমাকে আমি স্কুলে যাই এই সেন্টেন্সটা তোমাকে আমি বলবো নেগেটিভ করো, তখন তোমার এই ডু ডাসটা প্রয়োজন হবে। তখন সেক্ষেত্রে তুমি আই অ্যাম গো টু স্কুল এভাবে, আই অ্যাম নট গো টু স্কুল এভাবে লিখতে পারবে না। তোমাকে কি লিখতে হবে? আই ডু নট গো টু স্কুল। আই ডু নট গো টু স্কুল। কেন? কেন? এখানে গো আছে, গো আছে, ইট থাকবে, অ্যাকশন ভার্ব আছে। বুঝতে পেরেছো? তুমি এখানে আমি যখন তোমাকে বলবো তুমি আমি স্কুলে যাই না এটাকে এভাবে করো, নেগেটিভে করো, তখন কিন্তু তুমি এখানে বলতে পারবে না আই অ্যাম নট গো টু স্কুল। এটা আমরা বলতে পারবো না। কেন পারবো না? এটা আমাদের ভার্ব আছে, অ্যাকশন ভার্ব আছে, অ্যাকশন ভার্ব থেকে এটা হচ্ছে ভার্ব যুক্ত সেন্টেন্সে আমরা ডু নট ডাজ নট বসাবো। অ্যাম নট ইজ নট নয়। বুঝতে পেরেছো? আরেকটা মনে রাখার ইজি টপিকস হচ্ছে আমরা ডু নট ডাজ নট এগুলো দিয়ে নেগেটিভ কখন করব? যখন দেখবো এখানে কোনো অ্যামিজ নাই, অ্যামিজার কোথাও নাই। এই সেন্টেন্সগুলোতে অ্যামিজার আছে? নাই। এইটা এইটা তোমাদের ইজি মনে রাখার ইজি ট্রিক্স। এই যেগুলোকে নেগেটিভ করতে হবে অ্যামিজার থাকবে, মানে অ্যামিজার, অ্যাম নট, ইজ নট, আর নট, এগুলো তোমার সেন্টেন্সেই থাকবে। এগুলো অ্যামিজার এখানে যেমন আছে না, এই সেন্টেন্সেই আছে না, দেখা যাচ্ছে না? অ্যাম স্পষ্ট, ইজ স্পষ্ট দেখা যাচ্ছে না? যখন তোমাকে বলবো যে আমি ছাত্র নই, জাস্ট অ্যাম এর পর নট লাগিয়ে দিলে আই অ্যাম নট আই স্টুডেন্ট নেগেটিভ হয়ে যায়, তাই না? আবার এখানে যখন বলবো আমি স্কুলে যাই না, তখন এখানে কিন্তু অ্যামিজার নাই, সো তোমার ওটা নিয়ে আর চিন্তা করারই দরকার নাই। ডু ডু হবে অথবা ডাজ হবে, তাই না? হি সি হইলে ডাজ নট হবে, আর আই ইউ দে এগুলো হলে ডু নট হবে। ক্লিয়ার? ক্লিয়ার? এখন দেখো আমি যেটা বললাম, এখানে তোমার আমাদের কিন্তু এইটা মনে রাখতে হবে অ্যামিজার ডু ডাজ এগুলো হচ্ছে প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে? প্রেজেন্ট ফর্ম। সো এই ধরনের সেন্টেন্সগুলোতে আমরা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট সেন্টেন্স হিসেবে আমরা হচ্ছে আহ ও ওকে। এবার দেখো এইখানে একটা চার্ট আছে, এতক্ষণ যেটা বোঝালাম না, এইখানে এই চার্টটা দিয়ে তোমাদের একদম পুরোটা ক্লিয়ার হয়ে যাবে, পুরোটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এখানে। আর এখানে আমি এতক্ষণ যেটা বুঝিয়েছি জাস্ট এইটা প্র্যাকটিস করলে পুরোটা তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। আচ্ছা দেখি কে কে মনোযোগ দিয়ে দেখতেছে। করতে দিলাম না। ইন্টারোগেটিভ করার সময় সবসময় মনে রাখতে হবে আমাদের হচ্ছে শেষে অবশ্যই যেন কোশ্চিন মার্ক আমরা দেই। কোশ্চিন মার্ক ছাড়া ইন্টারোগেটিভ সেন্টেন্সের কোনো ভ্যালু তোমার কাছে থাকবে না। অতএব পরীক্ষার সময় যদি ভুলে তুমি এভাবে স্ট্রাকচার ঠিকই লিখছো কিন্তু শেষে কোশ্চিন মার্ক দিলে না, তাইলে কিন্তু টিচার তোমার ওই সেন্টেন্সটা কাটা দিতে বাধ্য। বুঝতে পেরেছো কোশ্চিন মার্কের গুরুত্ব কতটা? কোশ্চিন সেন্টেন্স হলে অবশ্যই কোশ্চিন মার্ক দিয়ে তোমাকে রাখতেই হবে। উইদাউট দিস মার্ক তোমার নাম্বার কাটা যাবে। বুঝতে পেরেছো? সো যখনই আমরা কোশ্চিন মার্ক যুক্ত কোনো সেন্টেন্স লিখবো সেখানে যেন অবশ্যই আমরা কোশ্চিন মার্ক দিয়ে রাখি। সো এইখানে আমরা এই যে আমি যার যুক্ত যে সেন্টেন্স গুলো সেগুলোকে নেগেটিভ কিভাবে করতে হয়, ইন্টারোগেটিভ করতে হয় কিভাবে সেটা দেখলাম, রাইট? এবার দেখো ডু ডাজ যুক্ত যে সেন্টেন্স গুলো সেগুলো আমরা কিভাবে ইন্টারোগেটিভ নেগেটিভ করি।
আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আই ডু নট গো টু স্কুল, আমি স্কুলে যাই না, যেটা এতক্ষণ সাজিদ বললো। এখানে অ্যাকশন ভার্ব থাকার কারণে আমরা ডু নটটা লাগিয়েছি। সো আমরা ইন্টারোগেটিভ করার সময় তাহলে কি করব? জাস্ট ডুটা সামনে এনে আমরা বলবো ডু আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাই? রাইসা, Raisa, what are you doing? Look at the screen. She cooks food. She does not cook food. কেউ কি আমাকে বলতে পারবে এখানে কেন আমি ডাজ নট লিখলাম? কে বলবে? স্বেচ্ছায় হ্যান্ড রেজ করো। কেন এখানে আমি ডু নট না লিখে ডাজ নট লিখেছি? এখানে অরণ্য হাত তুলেছে, অরণ্য ছাড়া আমি কারো হাত দেখতেছি না কেন? আমি তো আশা করেছিলাম সবাই পারবে এটা। এই যে আতিফার বোনও হাত তুলেছে, ও কি জানে? আতিফা, তুমি জানো না, তোমার বোন জানে? আচ্ছা, ঋষভও হাত তুলেছে। আর বাকিরা? কেন? এটা তো খুবই ইজি, আমরা কতবার করেছি এটা। আচ্ছা, আমি ঋষভের কাছে নিব। ঋষভ, দেখি ঋষভ কেমন ব্যাখ্যা দিতে পারে এখানে। ঋষভ, বলো তো বাবা, এটা কেন আমরা এখানে ডাজ নট বলেছি? ভার্বের শেষে এস বা ইয়েস থাকায়। ইয়েস, দ্যাটস এ ইম্পর্টেন্ট পয়েন্ট। এবং আর কি বলো তো? এখানে একটা প্রশ্ন আমি তোমাকে করি। এই যে ভার্বের সঙ্গে এস কেন এখানে আছে বাবা? এখানে কুকের সাথে আমরা কেন এস লাগিয়েছি? বলো। ভার্বের শেষে এস যোগ হয়েছে। এই দেখছো তোমরা কিন্তু, আমি কিন্তু নাম্বার যখন পড়িয়েছিলাম, তখন তোমাদের কি শিখিয়েছি? হি, সি, ইট, এগুলো থার্ড পার্সন সিঙ্গুলার হইলে ভার্বের সাথে এস ই এর যোগ হয়। এবার মনে পড়েছে সবার? হি, সি, ইট এবং অন্য কোনো থার্ড পার্সন হইলে ভার্বের সঙ্গে অবশ্যই এস বা ইয়েস যোগ করতে হবে। এখানে হি এবং সি তোমার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই কারণেই আমাদের এখানে ভার্বের সাথে এস এস যোগ হয়েছে। এবং এখানে সি কুকস ফুড বলেছে জন্যই এখানে আমরা সি এর পর ডু নট, আমাদের ডু, সি এর পর ডু হবে না। সি, হি, সি, ইট এগুলোর পর অবশ্যই ডাজ হয়। এই কারণে এখানে হি ডাজ নট কুক ফুড হয়েছে। এবং যখন আমরা নেগেটিভে ডাজ নট করেছি, ভার্বের এসটা কিন্তু উঠে গিয়েছে, এখানে আর ভার্বের এসটা নেই। আমরা নাম্বার পড়ার সময় আমরা পড়েছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে সময় ভার্বের সাথে এস ইয়ে যোগ হয়, পুরো চারটা আমরা সুন্দর করে দেখেছিলাম। আমি আবার এখানে অ্যাড করে দিব সেই চারটা, যেহেতু এটা একটা ইম্পর্টেন্ট জায়গা। ঠিক আছে, এখন মনে হচ্ছে, এখন সবার মনে হয়েছে না ব্যাপারটা? এই শীর্ষ, ঘুম তো আমার ধরার কথা, তোমার ঘুম ধরছে কেন? আমি সারাদিন রোজা থেকে যে পরিমাণ কষ্ট পেয়েছি আজকে, আল্লাহ আকবার। আমার ঘুম না ধরলে তুমি ঘুমাচ্ছ কেন, হ্যাঁ? আচ্ছা বলো, তাইলে এখানে হচ্ছে আমরা নেগেটিভ করার সময় আমরা হয়ে গেল শি ডাজ নট কুক ফুড। এবং ইন্টারোগেটিভে কি হবে তাহলে? ডাজ শি কুক ফুড, ডাজ শি কুক ফুড। এবার এখানে দেখো, দে প্লে অ্যাট হোম, দে ডু নট প্লে অ্যাট হোম নেগেটিভে। এবং ইন্টারোগেটিভে কি? ডু দে প্লে অ্যাট হোম, তারা কি বাসায় খেলে? তাহলে আমাদের আজকে মূল যেটা টপিক ছিল সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্সটাকে আমরা ইন্টারোগেটিভ এবং নেগেটিভ করার সময় আমি যুক্ত সেন্টেন্স এবং অ্যাকশন ভার্ব যুক্ত সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে ইন্টারোগেটিভ নেগেটিভ করতে পারি। এই জায়গাটা ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু বলো সবাই। আচ্ছা, বলার আগে তোমরা আগে পড়ে নাও, দেন আমি প্রশ্নের উত্তর নেব। ঠিক আছে, সবাইকে আনমিউট করে নিচ্ছি, একটা পুরো সেন্টেন্স একদম বারবার পড়ো।